আপনি যেমন বলতেছিলেন যে একটা আশঙ্কা যে নর্মাল ইলেকশন হইলে সেখানে মানি মাসুলের যে ইস্যু, ক্ষমতা অ্যাবিউজের যে ইস্যু, মানে আপনি আমরা কি সেক্ষেত্রে ধরতে পারি বিরাজমান যে বিএনপি জামাত বা যারা এখানে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, তাদের রাজনীতির নানা সমালোচনার দিকগুলো আছে, নানা ক্রিটিক অলরেডি আছে। এক কথায় যদি আমরা বলতে চাই যে তাহলে কি এর বিপরীতে কোনো ইতিবাচক ধারার রাজনীতি এটা ফিজিবল কিনা বাংলাদেশে এখন পর্যন্ত, সেইটা তো সাকসেসফুলি এর কোনো উদাহরণ নাই যে ইতিবাচক মানে এই ধরনের মানি মাসুলের ব্যবহার ছাড়া কেউ ইতিবাচকভাবে রাজনীতিতে এসে পপুলিস্ট রাজনীতি করতে পারছে, ভোটে বা ক্ষমতার কাছাকাছি যেতে পারছে। এটা পসিবল কিনা? না, নিশ্চয়ই পসিবল, নিশ্চয়ই পসিবল। আমি যে উদাহরণগুলোর কথা বললাম 46 থেকে 70 থেকে আপনার ইভেন 91 যে ইলেকশন, সেগুলোতে কিন্তু আসলে এই জিনিসটার একদম একটা মানে ড্রেস রিহার্সাল যে জিনিসটাকে বলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং টু সাম এক্সটেন্ট খুব অল্প স্যাম্পল হিসেবে খুব ছোট, কিন্তু আমার কাছে মনে হয় যে ডাকসুর যে ইলেকশনটা এটাও আসলে এক ধরনের আমাদের এই নতুন যে রাজনৈতিক দলগুলো বা নতুন এবং পুরাতন রাজনৈতিক দলগুলোর যে আপনার এক ধরনের বাড়াবাড়ি, এক ধরনের হ্যাডোমের রাজনীতি, এক ধরনের দখলবাজির রাজনীতি শুরু হয়ে গেছিল আসলে 5 তারিখের পর থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ছাত্রছাত্রীরা আসলে তার বিপরীতে যারা এক ধরনের দায়িত্বশীলতার রাজনীতির চেষ্টা করছেন, সে আসলে কোন ব্যাকগ্রাউন্ডের। দিদার ভাই, একটু আপনাকে থামাতে চাচ্ছি। আমরা যে জিনিসটা বলতেছিলাম যে ধরেন বিএনপির এক ধরনের তো পলিটিক্যাল ইকোনমি আছে, সেটার সাথে নেতিবাচক অনেক চাঁদাবাজি বা অন্যান্য একটা মডেলের আলাপ আসে, এবং সেইটার এগেনস্টে যখন দেখা যাচ্ছে যে ছাত্রদলকে ভোট না দিয়ে ডাকসুতে শিবিরকে ভোট দিচ্ছে, তো শিবিরের তো আবার একটা নিজস্ব পলিটিক্যাল ইকোনমি আছে, সেটা ইসলাম প্রতিষ্ঠা বা এইরকম একটা স্বপ্ন মানুষকে দেখার বা একটা কনফিডেন্স দেওয়ার কারণে সে একটা অনুদান দিচ্ছে। সো সেই পলিটিক্যাল ইকোনমিও তো আসলে একটা জেনারেল পলিটিক্যাল পার্টি করতে পারবে না। ফলে কোনো পার্টি যদি চাঁদাবাজির মডেলকে তার ফিনান্সিয়াল মডেলের সাথে অ্যাডাপ্ট না করে, আবার সে যদি জামাত ইসলামী বা ইসলামী সংগঠনগুলোর মতো বাইতুল মাল প্রসেসও ডেভেলপ করতে না পারে, তাহলে আসলে সে একটা সাকসেসফুল পলিটিক্যাল জার্নি এখানে কিভাবে করবে এবং ইতিবাচক ধারায় এটা কিভাবে সম্ভব? না, নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, কারণ আমরা মানুষের যে মানে ফিডব্যাকটা আমরা আসলে দেখছি সেটা হচ্ছে যে মানুষ আসলে এই জায়গাগুলোতে একটা জবাবদিহিতার জায়গা আসলে তারা দেখতে চান। তো আমরা মানে এইটার যে খুব ভালো সমাধান আমার কাছে আসছে সেটা না, কিন্তু আমরা যে জিনিসটা প্র্যাকটিস করি একটা আপাত ভালো সমাধান বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে আমাদের সকল সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে। এটা মানে 100 টাকা থেকে কেউ কেউ 50 টাকাও দেন, যাদের কিছু সামর্থ্য আছে তারা আমরা একটু বেশি করে দিই। তারপরে আমাদের ধরেন যে কিছু বন্ধু বান্ধবের কাছ থেকেও আমরা মাসিক একটা ডোনেশন আমরা নেই। আমরা যে জিনিসটা করি যে আমাদের এই যে কালেকশনের জায়গাটা, এইটা আমরা একটা স্বচ্ছতার জায়গাটা মেনটেন করি। কীরকম সেটা আমরা প্রতি মাসে মাসে হিসাবটা দিই, এবং হিসাবটা দিই শুধুমাত্র আমাদের দলের যারা ধরেন যে সংগঠক পর্যায়ে সেটা না, ইভেন যে আসলে ধরেন যে দলের বাইরেরও কেউ যদি আমাদেরকে 5 টাকা 10 টাকা ডোনেট করে তাকেও আমরা আসলে সেই মাসে পুরো হিসাবটা দিই। সো এইটা আমাদেরকে একটা জবাবদিহিতার জায়গা, একটা স্বচ্ছতার জায়গাটা, একটু শেষ করি, একটু আলাপ আছে। এই স্বচ্ছতার জায়গাটা এবং জবাবদিহিতার একটা অর্থনীতি, কারণ আমরা মনে করি যে অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানটা যদি আসলে জবাবদিহিতা স্বচ্ছতা না থাকে তাহলে আপনার আসলে এখান থেকে শুরু করে আসলে বড় বড় সমস্যাগুলো আপনার মানে দল থেকে যে দখলবাজি বা এই লুটপাটের সঙ্গে ভিড়ে যাওয়া, এই জিনিসগুলো আসলে এখান থেকে শুরু হয়। আর আমরা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে যে আমাদের এই কালেকশনটা স্বাভাবিকভাবে খুব বেশি টাকা না, সামান্য টাকা। আমরা করি কি আমাদের সংগঠনের সকল খরচ আসলে এর মধ্যেই রাখার চেষ্টা করি। তো তার মানে হচ্ছে আমরা ধরেন যে 5 স্টার হোটেল বুকিং করে কখনো কাউকে আমরা ধরেন যে ইফতারের দাওয়াত দিতে পারি না, কিংবা 5 স্টারের মধ্যে আমরা ধরেন যে সাংগঠনিক প্রোগ্রাম করতে পারি না। আমরা হয়তো আমাদের অফিসে বা খুব অল্প ভাড়ায় যেসব জায়গা পাওয়া যায় সেসবের মধ্যে আমাদের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম রাখার চেষ্টা করি। এবং আমরা ধরেন যে অনেক টাকা খরচ করে অনেক লোকজন নিয়ে প্রোগ্রাম করা, এইসব আমরা করতে পারি না, আমরা করিও না। আমরা যেটা করি যে আমরা যথাসম্ভব সবাইকে উৎসাহ দিই যে যাদের আসলে এই আকাঙ্ক্ষার জায়গাটা আছে তারা হচ্ছে যে এক নিজের খরচে, এক তো তারা তো ডোনেট করে মাসে মাসে, প্লাস হচ্ছে যে তারা নিজেদের খরচে আসলে সেই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করবেন, পারলে আরো 2 জন বন্ধুকে নিয়ে আসবেন, এবং হয়তো আমরা ধরেন যে কখনো কখনো একবেলা খাওয়ানোর চেষ্টা করি, বেশিরভাগ সময় হয়তো আমরা সেটাও পারি না। কিন্তু এই যে তার যে আসলে এই পলিটিক্সটা যে আমার জন্য না,
এই পলিটিক্সটা যে আসলে হাসনাত কাইমের জন্য না, এই পলিটিক্সটা যে আসলে তার জন্য, এবং তার জন্য, তার পলিটিক্সের জন্য তার যে আসলে জানে মালে থাকা দরকার, তাকে সময়ও দিতে হবে, তাকে আসলে মালেও টাকায়ও এটা পার্টিসিপেট করতে হবে। এই জায়গাটা আমরা আসলে সবাইকে শুরু থেকেই ক্লিয়ার করি। আমাদের সংগঠকদের 3টা ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি, বলি যে 3টা ক্রাইটেরিয়া লাগবে। এক হচ্ছে সে এই রাজনীতিটা সে জানে, বুঝে এবং বুঝাইতে পারে। 2 হচ্ছে যে সে এটার জন্য সময় দিতে পারে, এবং 3 হচ্ছে এটার জন্য সে 2-4 পয়সা খরচ করতে পারে। এই 3টা হইলে আসলে সে সংগঠক। 2টার একটার জায়গায় না হলে কিন্তু আসলে সে সংগঠক হিসেবে সফল হতে পারে না। 2-একটা ব্যতিক্রম অবশ্যই থাকে। সো এই যে মনে করেন যে আমার কাছে মনে হয় যে এইটা আমার জানার মতে এইটা হচ্ছে যে সবচেয়ে সাস্টেইনেবল মডেল। এখানটায় যদি ধরেন যে আমি কথার কথা, বা ধরেন যে আমাদের একজন যিনি আসলে রিচ, তিনি যদি আসলে পুরো খরচের দায় দায়িত্বটা নিতেন, কিংবা আমরা যদি একক কোনো ব্যক্তির কাছ থেকে অনেক টাকা নিতাম, এরকম যদি আমরা আসলে সংগঠন চালাইতাম, তাহলে আমরা আর এত সিনা টান টান করে, এত মনে করেন যে আত্মমর্যাদার সঙ্গে, এত শিরদাঁড়া সোজা করে রেখে আমরা আসলে এই কথাগুলো এইভাবে বলতে পারতাম না। আমাদেরকে আসলে তার রাজনীতিটাই কোনো না কোনোভাবে আসলে সার্ভ করতে হবে। এইখানে জাস্ট 2টা আমার জানার ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে যে আপনি ভালো ভালো কথা বলতেছেন এবং বলতেছেন বড় প্রোগ্রাম করবেন না, 5 স্টার ভাড়া নেবেন না। সো এরকম ভালো ভালো কথা তো আমাদের যে ছাত্র বন্ধুরা এত মানে আন্দোলনে অভ্যুত্থানের আগেও তারা এই ধরনের কথা বলতো, সুন্দর রাজনীতির কথা বলতো। ইভেন অভ্যুত্থানের পরেও প্রথম তারা এই কথা বলছে, কিন্তু পরে তাদের যখন সক্ষমতা তৈরি হয়েছে তারা 5 স্টারেও গেছে এবং এগুলো নিয়ে নানা বিতর্ক হয়েছে। সো আপনাদের সক্ষমতা হইলে ওই জায়গায় যে যাবেন না এটা নিশ্চয়তা কি, এটা হলো 1 নাম্বার ব্যাপার। আর 2 নাম্বার হচ্ছে এইরকম ভালোই থেকে আসলে একটা বড় রাজনৈতিক উদ্যোগ, মানে গণমুখী রাজনীতি যেটা, বা পাওয়ারকে হিট করার যে রাজনীতি, সেটা আদৌ সম্ভব কিনা? না, আমি বিশ্বাস করি সম্ভব। আমাদের সামনে উদাহরণ আছে। আমি যে 70-এর ইলেকশনের কথা বললাম, বা যে ইয়েগুলো বললাম, সেগুলো যে আসলে টাকা দিয়ে হয়েছে এমন কিন্তু একেবারেই না। সেগুলো আসলে গণমানুষের কাছে তার রাজনীতিটা, আপনি তো রাজনীতিটা পৌঁছানোর জন্য তো আপনার কিছু টাকা পয়সা খরচ করা লাগবে। সো একেবারেই টাকা পয়সা খরচ করবেন না সেটা সম্ভব না। কিন্তু আমি যে জিনিসটা বলছি যে খুব অল্প খরচে, কম্পারেটিভলি অল্প খরচে আসলে এই জিনিসটা করা যায়, এবং মানুষকে যদি আসলে এই জিনিসটা বোঝানো যায় নিশ্চিতভাবে যে আসলে এই পলিটিক্সটা তার, এই 6 দফা, এই 7 দফা, এই লাহোর প্রস্তাব তার জন্য, তার জান জবার সম্মানের অধিকার, তার যে হক, তার যে রাষ্ট্রে তার মালিকানা, সেটা নিশ্চিত করার জন্য, তাহলে অবশ্যই আপনার যতটুকু আসলে লাগবে আর কি, খুব বেশি আসলে লাগে না টাকা। আমাদের বেশি টাকা লাগে যখন আমরা ওই লাক্সারিটা করার চেষ্টা করি। সো আমি মনে করি, এবং এইটা নিশ্চিত করার জন্য যেটা আপনার মূল প্রশ্ন আসলে, সেটা হচ্ছে যে আপনার সংগঠনের মধ্যে যদি একটা গণতন্ত্রের চর্চা এবং দায়িত্বশীল আপনার রাজনীতির চর্চা, আপনার যদি স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা যদি থাকে, তাহলে আসলে কোনো সংগঠনের পক্ষে এক হচ্ছে হয় কি, আমাদের এখানে হয় কি, সংগঠনগুলো হয় ব্যক্তি নির্ভর, কিংবা ধরেন যে একটা পরিবার নির্ভর, কিংবা একটা গোষ্ঠী গোত্র নির্ভর। তার ফলে হয় কি, ওই ছোট্ট গোষ্ঠীটাকে, কিংবা ওই পরিবারটাকে, কিংবা ওই ব্যক্তিটাকে যদি কেউ ধরেন যে জিম্মি করতে পারে, কিংবা তাকে প্রলোভনে ফেলতে পারে, কিংবা তাকে সরিয়ে দিতে পারে, তাহলে পুরো রাজনীতিটা নাই করে দেওয়া সম্ভব। আমরা বলছি যে রাজনীতি আসলে এই সব জায়গায়, যে আপনার যখন সংগঠন হয় হচ্ছে আপনার যৌথ নেতৃত্বে, যখন সংগঠন হয় হচ্ছে গণতান্ত্রিক একটা চর্চার মাধ্যমে, এবং জবাবদিহিতার জায়গাটা যখন নিশ্চিত থাকে, তখন আসলে ওই সংগঠনটাকে ব্ল্যাকমেইল করা, তাকে আসলে অন্য রাজনীতিতে নিয়ে যাওয়া, কিংবা ধরেন যে তাকে এরকম একটা লোভের মধ্যে ফেলা, ফাঁদের মধ্যে ফেলা, কোনোটাই আসলে সম্ভব হয় না। তখন আপনি আসলে আপনার পলিটিক্সটা করতে পারেন, এবং যেই কথাগুলো আপনি বলছেন, এই আশঙ্কার জায়গাগুলো তখন কম থাকে। ধন্যবাদ দিদার ভাই। আমরা আশা করি আপনাদের হাত ধরে, আমাদের হাত ধরে বাংলাদেশে নতুন ধারার, ইতিবাচক ধারার রাজনীতি বিনির্মাণ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।